যে পরিস্থিতি তৈরি হলো নিউ অর্লিন্সে এবং তার সঙ্গে আইসিসের একটি সংযুক্ততা পাওয়া যাচ্ছে, যদিও অন্য যে দুটি ঘটনার কথা বলছিলাম সেখানে সেটির সঙ্গে আইসিসের কোনো সংযুক্তি পাওয়া যায়নি। আমাদেরকে বলা হয়েছিল যে এই গ্রুপকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে মূল সহ। সেখানে আমেরিকার মতো জায়গায় এরকম একটা ঘটনা ঘটলো এবং সাথে সাথে কোনো রকম তদন্ত না করেই এখানে আইসিসকে জড়িত করার কথা। এটা আমেরিকাতে এই ট্রাম্পের অফিস নেওয়ার শুরুতেই এই ঘটনাটা প্রচন্ড রকম ইসলামোফোবিয়ার জন্ম দেবে বলে অনেকেই আশঙ্কা করছে। মুসলমানরা যেন ভয় পেয়ে না যায় এই ধরনের ঘটনায়। We have to keep our head high এবং we don't have to apologize for anybody. দুটো ঘটনা, লাস ভেগাসের ঘটনা এবং নিউ অর্লিন্স, দুজনেই কিন্তু একজন আর্মি ব্যাটালিয়ন, একজন এক্সিস্টিং আর্মিতে আছেন এবং দুজনেই কিন্তু আফগান কমব্যাট। তো এই যে যুদ্ধতে যাওয়া আমেরিকান সোলজারদের এবং বিভিন্ন সময় মিডল ইস্টের বিভিন্ন ওয়ারের সাথে যারা ইনভলভড হয়েছে তাদের আমরা দেখেছি যে হিউজ মেন্টাল ক্রাইসিস শুরু হয় বিভিন্ন ভাবে। যে পরিস্থিতি তৈরি হলো নিউ অর্লিন্সে এবং তার সঙ্গে আইসিসের একটি সংযুক্ততা পাওয়া যাচ্ছে, যদিও অন্য যে দুটি ঘটনার কথা বলছিলাম সেখানে সেটির সঙ্গে আইসিসের কোনো সংযুক্তি পাওয়া যায়নি, কিন্তু নিউ অর্লিন্সের ঘটনাটাই এখন পর্যন্ত চোখের সামনে আছে। কিন্তু পুরো বিশ্লেষণটা আপনার কাছে শুনতে চাই, বিচ্ছিন্নভাবে তিনটি ঘটনা যেটি আমরা বর্ণনা করছিলাম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হুমকির মুখে কিনা? ধন্যবাদ জুয়েল ভাই। আমি আমার দর্শকদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। নতুন বছরটা খুব বেশি ভালোভাবে শুরু হলো না। নিউ অর্লিন্সে যে ঘটনাটা ঘটেছে এটা মানে ইট রিয়েলি হিটস ক্লোজ টু হোম। কারণ আমি 2006 সাল থেকে 2014 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছর আমি নিউ অর্লিন্সে ছিলাম। সেখানে আমি আমার পিএইচডি সম্পন্ন করেছি। এরপরে আমি সেখানে তুলেন ইউনিভার্সিটিতে 2 বছর পড়িয়েছি। এবং আমি যখন পড়াশোনা করতাম সে সময় যেই ছবিটি আপনারা দেখাচ্ছেন, দর্শকরা দেখছেন, এটা বারবান স্ট্রিটের ছবি। এই জায়গাটা ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত। ফ্রেঞ্চ কোয়ার্টার হলো 8x8 8টা স্ট্রিট, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল 8টা স্ট্রিট নিয়ে 8টা স্ট্রিটের সমন্বয়ে, এবং এর মধ্যে বারবান স্ট্রিটটা হলো সবচেয়ে প্রসিদ্ধ। এর খুব কাছাকাছি একটা সুভেনিয়ার দোকানে আমি দীর্ঘদিন কাজ করেছি, যেটা প্রয়োজনেই করতে হয়েছে। সুতরাং এই জায়গার সাথে আমি খুব পরিচিত। এবং এটা আমি বলে রাখতে পারি দর্শকদের বোঝার জন্য যে এই ফ্রেঞ্চ কোয়ার্টার আমেরিকার মধ্যে খুব কম জায়গায় এরকম আছে যেখানে একেবারে প্রকাশ্যে রাস্তার মধ্যে অ্যালকোহল কনজাম্পশন করার অনুমতি আছে। এটা আমেরিকার অন্য কোনো শহরের মধ্যেই নেই। আপনি আমেরিকার অন্য যে কোনো শহরেই ওপেন কন্টেইনার অ্যালকোহল ক্যারি করতে পারবেন না। এটা একটা পাবলিক অপরাধ। কিন্তু এই নিউ অর্লিন্সের এই জায়গাটাতে ফ্রেঞ্চ কোয়ার্টারে আপনি মানে এখানে যারা টুরিস্ট আসে, যারা অতিথি আসে, তাদের এটা একটা বড় আকর্ষণ যে তারা হাঁটতে হাঁটতে পুরা এই শহর জুড়ে তারা নির্বিঘ্নে তাদের মাদক দ্রব্য তারা পান করতে পারবে। এই কারণে এই জায়গাটাতে খুবই সিকিউর একটা জায়গা, পুলিশ থাকে খুব বেশি। এবং আমি আমার সেই 8 বছরের সময়ের মধ্যে অ্যাটলিস্ট 6 বছর আমি কাজ করেছি ওই এলাকাতে। প্রতি রাতেই কোনো না কোনো ইন্টারেস্টিং ঘটনার আমি সাক্ষ্য। এটা নিয়ে যদি আমি বই লিখি তাহলে খুব মজার বই লেখা যাবে, যে এরকম মানুষের মাতলামি এবং তাদের পাগলামির যেই মানে যেই চাক্ষুষ ঘটনাগুলো আমি দেখেছি, এটা খুব স্বাভাবিক না। এবং নিউ অর্লিন্স এবং শিকাগো এবং এরকম আরো কয়েকটা শহর, আমরা যদি বে এরিয়ার কিছু এলাকা বলি, এই জায়গাগুলোতে আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি শুটিং হয়, শুটিং রিলেটেড ইনসিডেন্ট ঘটে। এবং প্রতি বছরই এই সময়টা নিউ ইয়ার্স ইভে আমি সে সময় আমি দোকানে কাজ করতাম। আমি মানে অনেক সময় ডিস্টিংগুইশ করতে পারতাম না যে কোনটা আতশবাজির শব্দ এবং কোনটা গুলির শব্দ। গুলির আওয়াজ প্রায় পাওয়া যেত। সুতরাং নিউ অর্লিন্সের জন্য ডেফিনেটলি শুটিং এ মানুষ নিহত হওয়া এটা নতুন কোনো ঘটনা না, কিন্তু যেভাবে ঘটনাটা ঘটেছে
এটা কিন্তু শুটিং না, এটা আরেকটু বলি যে এই রাস্তাটার মধ্যে দিনের বেলা গাড়ি চলাচল করতে পারে, কিন্তু রাতের বেলা এই রাস্তাতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এখানে মানুষ রাস্তার মধ্যে দিয়েই হাঁটে। তো এই যেই ঘটনাটা ঘটেছে এখানে এই মানুষটি, যার নাম শামসুদ্দিন জব্বার, তিনি গাড়ি তুলে দিয়েছেন মানুষের উপরে। এই রাস্তায়, যে রাস্তায় গাড়ি চলাচল নিষেধ, সেই রাস্তার মধ্যে তিনি গাড়ি উঠিয়ে দিয়েছেন। এতে 10 জন ব্যক্তি নিহত হয়েছে। সো এখানে ডেফিনেটলি এটা একটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি এই ঘটনার জন্য দায়ী, এবং এই ঘটনাটা আমাদের ডেফিনেটলি, এটা যদি শুটিং এর ঘটনা হতো তাহলে পরে গান অ্যাডভোকেটরা অবশ্যই বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে অলরেডি ঝাঁপিয়ে পড়তো। এটা শুটিং ইনসিডেন্ট ছিল না, কিন্তু তারপরও এই ব্যক্তির গাড়ির মধ্যে কিন্তু লোডেড গান, আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, এক্সপ্লোসিভ পাওয়া গিয়েছে। এখন এখানে সবচেয়ে কনসার্নিং যে বিষয়টা হলো সেটা হলো যে আমরা মোটামুটি গত 7 বছরের মতো আইসিস এর নাম আমরা শুনিনি। হঠাৎ করে তারা কোথা থেকে উদিত হলো, এটা অনেকেরই সন্দেহের উদ্রেক করছে যে এই গ্রুপটা, তো আমাদেরকে বলা হয়েছিল যে এই গ্রুপকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে মূল সহ। সেখানে আমেরিকার মতো জায়গায় এরকম একটা ঘটনা ঘটলো এবং সাথে সাথে কোনো রকম তদন্ত না করেই এখানে আইসিসকে জড়িত করার কথা। এটা আমেরিকাতে এই ট্রাম্পের অফিস নেওয়ার শুরুতেই এই ঘটনাটা প্রচন্ড রকম ইসলামোফোবিয়ার জন্ম দেবে বলে অনেকেই আশঙ্কা করছে। এবং এই কথা আমি এজন্য বলছি যে আমরা যদি শুধু 2024 সালের কথাই আমরা ধরি, 2024 সালে আমেরিকাতে অনেকগুলা ঘটনা ঘটেছে, অনেকগুলা ম্যাস শুটিং এর ঘটনা ঘটেছে। আমরা যদি এর মধ্যে খুব ম্যাসিভ কয়েকটা ঘটনা দেখি, যে আপনাদের মনে আছে যে ভার্জিনিয়াতে এক ব্যক্তিকে 150টার মতো এক্সপ্লোসিভ সহ অ্যারেস্ট করা হয়েছিল, যে জো বাইডেনের ছবি সহ সে টার্গেট প্র্যাকটিস করছিলেন। কিন্তু তাকে কিন্তু কোনো ধরনের ধর্মীয় কিংবা রিলিজিয়াস ট্যাগ কিংবা কোনো রকম আইডিওলজিক্যাল ট্যাগ তাদেরকে দেওয়া হয়নি। আরেকটা ডিস্টার্বিং বিষয় হলো যে আমরা আমেরিকাতে যতগুলা ম্যাস শুটিং কিংবা এরকম ম্যাস কিলিং এর ইনসিডেন্ট দেখেছি, জুয়েল ভাই এবং আপা আপনি আমাকে কারেক্ট করবেন আমি যদি ভুল বলি, যে উইদাউট এনি এক্সেপশন যদি শুটার সাদা হয়, মানে তার গায়ের রং যদি সাদা হয়, সে কিন্তু জীবিত ধরা পড়ে এবং তার কোনো না কোনো মেন্টাল ইলনেস কিংবা পিটিএসডি এ ধরনের কোনো একটা সমস্যা, মানসিক সমস্যা ডায়াগনোজ করা হয়। কিন্তু যদি সেই শুটার সে ভিয়েতনামিজ হোক, চাইনিজ হোক, আরব হোক কিংবা কালো হোক, সে যদি সাদা চামড়ার না হয়ে থাকে, সে কিন্তু জীবিত ধরা পড়ে না। আমার মনে আছে যখন আমি 2006 সালে 7-8-এর দিকে, আপনাদের মনে আছে যে ভার্জিনিয়া টেকে একটা কোরিয়ান ছেলে, হি জাস্ট ওয়েন্ট অন র্যাম্পেজ, প্রায় 10-12 জন তার শিক্ষক এবং সহকারী স্টুডেন্টদেরকে মেরে ফেলেছিল। তাকে কিন্তু জীবিত কম্প্রিহেন্ড করা যেত, কিন্তু তাকে মানে হি ওয়াজ শট ইমিডিয়েটলি অ্যান্ড হি ওয়াজ কিলড। তারপরে আপনার অন দ্য কন্ট্রারি একেবারে চার্লস্টন, আমার নর্থ ক্যারোলাইনার খুব কাছাকাছি, সাউথ ক্যারোলাইনার চার্লস্টনে যে ম্যাসিভ শুটিংটা হলো, একজন হোয়াইট সুপ্রিমিস্ট মেম্বার ড্যালান রুফ, সে একটা চার্চে ঢুকে সে আফ্রিকান আমেরিকান কমিউনিটির উপরে একটা হত্যাযজ্ঞ চালালো, কিন্তু তাকে তো জীবিতই ধরা হলো, অ্যারেস্ট, তাকে কিন্তু হত্যা করা হয়নি। এবং তাকে প্রতিমধ্যে ইভেন ম্যাকডোনাল্ডসে থামিয়ে তাকে একটা হ্যামবার্গার খাইয়ে নিয়ে আসা হয়েছে। সো এই যে আমরা দেখি যে দুই ধরনের ট্রিটমেন্ট, হোয়াইট ভার্সেস নন হোয়াইট, সো এখানে দিস ইজ আ ফান্ডামেন্টাল প্রবলেম এবং এটা বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। অবশ্যই আমেরিকাতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ইটস এ প্রবলেম, তারপরে মেন্টাল ইলনেস ইজ এ প্রবলেম, এবং নিউ অরলিন্সে অ্যালকোহল কনজাম্পশন ইজ এ প্রবলেম। এবং যেই ভদ্রলোক, তাকে কিভাবে আইসিস এর সাথে সংযুক্ত করা হয় আমি জানি না। হিউস্টন কমিউনিটির সাথে আমি কথা বলছিলাম, হিউস্টনে সে থাকে, যদিও তার জন্ম বলছে যে বোমন্ট টেক্সাস, যেটা লুইজিয়ানা এবং টেক্সাসের মাঝামাঝি, হিউস্টনের মাঝামাঝি। হিউস্টনের কমিউনিটির কেউ তাকে চেনে না, কোন মুসলিম কমিউনিটির কেউ তাকে চেনে না।
এবং এই ভদ্রলোক 2020 সালে তার ক্রিমিনাল রেকর্ড আমরা দেখলাম যে 2020 সালে সে ড্রাঙ্ক ড্রাইভিং এর জন্য সে অ্যারেস্টেড হয়েছিল। সো মানে এই ধরনের ব্যক্তি যে ড্রাঙ্ক ড্রাইভিং এর সাথে জড়িত এবং নিউ অরলিন্সে 31st নাইটে সে এরকম অ্যালকোহল কনজামশনের রাজধানীতে অবস্থান করছিল, মানে সে আর যাই হোক, সে যে একজন ডেভোটেড মুসলিম এটা আমার মনে হয় যে এটা কাউকে বিশ্বাস করানো খুব কঠিন হবে। সুতরাং এখানে এটা অবশ্যই একটা মর্মান্তিক ঘটনা। যারা নিহত হয়েছে আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং এই বিষয়টাকে ব্যবহার করে আমেরিকাতে যেন ইসলামোফোবিয়ার উদ্ভব না হয় এবং নতুন করে আবার আইসিসকে সামনে টেনে এনে সিরিয়ার জনসাধারণ যেভাবে তাদের স্বৈর শাসককে উৎখাত করেছে তাদের উপরে জন্য আবার একটা অন্যায় এমবার্গো কিংবা যুদ্ধ চাপিয়ে না দেওয়া হয় এই আইসিস ইস্যুতে, এটাই আমি কামনা করব। এবং আমি এটা সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমেরিকার মুসলমানরা আগের চেয়ে অনেক বেশি একতাবদ্ধ, অনেক বেশি ইনফর্মড, অনেক বেশি ইউনাইটেড। সুতরাং মুসলমানরা যেন ভয় পেয়ে না যায় এই ধরনের ঘটনায়। উই হ্যাভ টু কিপ আওয়ার হেড হাই এবং উই ডোন্ট হ্যাভ টু অ্যাপোলোজাইজ ফর এনিবডি। কোনো একজন ব্যক্তিকে যেভাবেই we condemn every violence. We don't have to apologize for everybody. We are proud, unapologetic when it comes to our belief. জি, এটি আসলে সবার কথা উচিত যে সেটি যে ধর্মের কিংবা যে বর্ণের মানুষই করে থাকুক না কেন, সন্ত্রাসী ঘটনা যিনি ঘটিয়ে থাকেন, যার হাতে মানুষের জান মাল অনিরাপদ, সেই ঘটনায় আসলে আমরা নিন্দা জানাই। এবং আয়েশা দেওয়ান, আপনার কাছেও জানতে চাইবো, যেটি ডক্টর নাকিবুর রহমান বলছিলেন যে একদিকে ইসলামোফোবিয়ার একটা আশঙ্কা আছে, অন্যদিকে আমরা যদি এই ঘটনা বাইরে একই দিনে ঘটা আরো দুটো ঘটনা দেখি, অর্থাৎ লাস ভেগাসে যেটি বলছিলাম যে টেসলাতে যে বিস্ফোরণটা হলো, অন্যদিকে নিউ ইয়র্কে একটি নাইট ক্লাবের বাইরে প্রায় গুলি করে 10 জনকে আহত করা, এই বিষয়গুলো কি আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাকি ইসলামোফোবিয়ার কোন একটি কানেকশন খুঁজে পাওয়ার সুযোগ থাকবে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আর প্রথমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। যদিও বছরের শুরুর দিনটি ইন জেনারেল ভাবে আমাদের জন্য খুব সুখকর হয়নি, কিন্তু তবুও আগামী দিনগুলো সুন্দর হবে এটাই প্রত্যাশা আমাদের সকলের, এবং আমরা সকলে সেটাই চেষ্টা করব। তো আপনার প্রশ্নের পুরো, আমরা যদি তিনটে ঘটনাকে এক জায়গায় আনি, আমি ডক্টর নকিবুর রহমান অনেকগুলো পয়েন্ট অলরেডি টাচ করেছেন, যেটা আমাদের অ্যাজ এ সিভিল সোসাইটি মেম্বার আমাদের কি করা উচিত, কিভাবে এই ঘটনাগুলোকে দেখা উচিত। তো আমি জাস্ট কয়েকটা ব্যাপার মেইন, আপনি যেটা বলছিলেন যে এটাকে কি আমরা ইসলামোফোবিয়ার একদিকে অ্যাঙ্গেল করতে পারি নাকি আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এফেক্ট, আমি বলবো যে দুটোর কোনোটাই নয়। মূল কারণগুলো যদি আমরা দেখি, ল অ্যান্ড অর্ডার কিন্তু এখানে ব্যাপার নয়, এখানে হচ্ছে শুধু যদি আইন চিন্তা করি আমরা, এবার আইনগুলো কোথায় কোথায় আমরা ট্র্যাকের মধ্যে থেকে অফ ট্র্যাক হচ্ছি। একটা আইন যদি আমরা বলি, যেমন এই যে গান কন্ট্রোল ল নিয়ে অনেক আইন প্রণয়নের কথা হয়েছে বহুদিন। আমরা জানি যখন স্যান্ডি হুকের ঘটনা ঘটলো তারপর থেকে ভীষণভাবে জনসমর্থন ছিল এবং এখনো আছে, কিন্তু সেটা আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা গান কন্ট্রোলের সেভাবে দেখি না। আর সেখানেও ভ্যারিয়েশন হচ্ছে স্টেট বাই স্টেট, যেহেতু ল এর ভ্যারিয়েশন হয়, আপনি একটা স্টেট হয়তো ইম্পোজ করছে কিন্তু আরেকটা স্টেট সেটা করছে না। তো আপনার জন্য অ্যাক্সেসিবিলিটি আপনার পাশের স্টেট থেকে আপনি কিনে এনে সেখানে ইউজ করতে পারছেন ক্রস দ্য বর্ডার। তো এই যে একটা সেন্ট্রাল গ্লোবাল উইদিন দ্য কান্ট্রি যদি আমরা অ্যাজ এ নেশন লটাকে ঠিক না করতে পারি গান কন্ট্রোলের, তাহলে এই সমস্যাগুলো আমাদের ঘটতেই থাকবে। এবং প্রতি বছরের আমাদের স্ট্যাটিস্টিক্সে দেখি যে আমরা কত লোক, যদি সমস্ত ঘটনাগুলোকে আমরা একত্রিত করি, দেখতে পাবো যে কত লোক শুধু এই গান ইস্যুতে মারা যাচ্ছে, সেটা নানান ভাবে। এবার গানের প্রথম লুইজিয়ানার ঘটনাটা যদিও সরাসরি গানের সাথে রিলেটেড নয়, এবার দ্বিতীয় যেই আইন প্রণয়নের ব্যাপারটি নিয়ে আমি কথা বলতে চাই, যেখানে আমরা ফেল করছি, সেটা হচ্ছে মেন্টাল হেলথ চেক। মেন্টাল হেলথ চেকের ব্যাপারটা এগেন এন্ড এগেন আমরা প্রজেক্ট করছি, কিন্তু এটা এখন পর্যন্ত অনেক লুপহোলস রয়ে গেছে, অনেক কিছু রয়ে গেছে। যেটা আপনি যেরকম আমরা অ্যানুয়াল একটা ফিজিক্যাল চেক আপে যাই, আপনি যে কোনো মানুষের কাছে যদি গান কেন
এনি প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে যে সোসাইটিতে সে হুমকির কারণ হতে পারে, তার নিজের লাইফ নিয়ে লাইফ থ্রেটনিং কিনা, ফিজিক্যাল যেরকম ম্যানুয়াল চেক আপ হয় সেরকম একটা মেন্টাল হেলথ চেক আপেরও ব্যবস্থা থাকা উচিত। বিশেষ করে আপনি যখন যে কোনো আগ্নেয়াস্ত্র কিনছেন সেটার প্রত্যেক বছরে একটা রিনিউয়াল প্রসেসের মধ্যে এটা ইন্ট্রিগাল পার্ট হওয়া উচিত, যেটা অনেক সময় বলা হচ্ছে এনআরআই থেকে কিংবা অন্যান্য লবিস্টরা বলছেন আমরা করছি, কিন্তু কিভাবে আমরা করছি, আমাদের স্ক্রিনিং প্রসেসটার মধ্যে অনেকগুলো আইনের ফাঁক আমরা রেখে দিচ্ছি। সেটার কারণেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো রিপিটেডলি ঘটছে। আপনি 14 বছরের ছেলের কাছেও গান পাচ্ছেন, আপনি 70 ইয়ার্স 80 ইয়ার্স এর মেন্টালি ইমব্যালেন্স লোনলি একজনের মানুষের হাতেও আপনি গান পাচ্ছেন। এবং সেই গানগুলো শুধুমাত্র সেফটি রিজনের জন্য যে রাখে সেরকমও নয়, অনেক বেশি হেভি ডিউটি আগ্নেয়াস্ত্র যেগুলো একজন মানুষের নিজস্ব প্রোটেকশনের জন্য কোনোভাবেই দরকার হতে পারে না। তারপরে আপনি বম বানানোর যেসব মেটেরিয়ালস, এগুলো সব এত ইজিলি অ্যাভেলেবল। তার মানে এই পুরো সেক্টরটাকে কন্ট্রোল করবার জন্য যে আইন প্রণয়ন দরকার, ল দরকার, সেখানে আমরা ফেল করছি। তো এই ফেইলিং গুলো কিন্তু সেসব জায়গায় আসছে। তারপর আপনি যেমন দেখুন সার্ভিসে, এবার তৃতীয় যে ব্যাপারটাতে আমি হাইলাইট করতে চাই যে আপনি দেখবেন দুটো ঘটনা, লাস ভেগাসের ঘটনা এবং নিউ অরলিন্স, দুজনই কিন্তু একজন আর্মি ব্যাটালিয়ন, একজন এক্সিস্টিং আর্মিতে আছেন এবং দুজনেই কিন্তু আফগান কমব্যাট। তো এই যে যুদ্ধতে যাওয়া আমেরিকান সোলজারদের এবং বিভিন্ন সময় মিডল ইস্টের বিভিন্ন ওয়ারের সাথে যারা ইনভলভড হয়েছে তাদের আমরা দেখেছি যে হিউজ মেন্টাল ক্রাইসিস শুরু হয় বিভিন্ন ভাবে when they are coming back। কিছুদিন আগে আমরা দেখেছি একজন আফগান প্যালেস্টাইন ইস্যুতে নিজেকে বার্ন করেছে। তো এই যে ঘটনাগুলো, এটা একটা ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন কিংবা আমাদের যেই সাইকোলজিক্যাল নার্চারিং, এই ধরনের কর্মক্ষেত্রে যারা ইনভলভড তাদের লাইফ লং একটা পোস্ট ট্রমেটিক সিচুয়েশন তারা ক্যারি করছে এবং এগুলোর প্রপার ইভ্যালুয়েশন কিংবা প্রপার ট্রিটমেন্ট সার্ভিস সেটা আমরা কোথাও না কোথাও ফেল করছি সিস্টেমে। তো সেটা একটা বিরাট ফ্যাক্টর। কিন্তু এই দুটো ঘটনাই যারা লিড করেছেন দুজনেই কিন্তু সেই একই ব্যাকগ্রাউন্ড থেকে এসে, যদিও তারা কানেক্টেড না, বাট দেয়ার ব্যাকগ্রাউন্ড সেম আমরা দেখতে পাচ্ছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।